হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য পর্ষদ শিক্ষা পর্ষদ অনুমোদিত যে 2025 সালের যে টেস্ট পেপার আছে সেই টেস্ট পেপারের 225 নম্বর পৃষ্ঠা সংখ্যায় যে ভূগোলের প্রশ্নপত্র দেওয়া আছে সেই ভূগোলের প্রশ্নপত্রের সমস্ত প্রশ্ন ছোট থেকে বড় সমস্ত প্রশ্নের উত্তর সহ ম্যাপ পয়েন্টিং সবই আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে শোনো, দেখো ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। বেশ, তো দেখো এটা হচ্ছে 225 নম্বর পেজ, ভূগোলের প্রশ্নপত্র, মালদা জেলা স্কুল। ঠিক আছে, মালদা জেলা স্কুলের প্রশ্ন, জিওগ্রাফি। ফুল মার্কস হচ্ছে 90 এবং সময় থাকছে 3 ঘন্টা 15 মিনিট। হ্যাঁ, প্রথম যেটা ক বিভাগ আছে সেই বিভাগে কিন্তু কোনো অল্টারনেটিভ অর্থাৎ বেশি কিন্তু দেওয়া থাকে না, যা প্রশ্ন আছে সব কটারই উত্তর দিতে হয়। 1 নম্বরে 14টা প্রশ্ন থাকে, 14টারই উত্তর দিতে হয়। তো চলো দেখা যাক এখানে কি কি প্রশ্ন আছে। প্রথমে আছে দেখো বহির্জাত প্রক্রিয়া হলো, অর্থাৎ এই প্রক্রিয়াগুলোর মধ্যে কোনটা বহির্জাত। তাহলে ধীর প্রক্রিয়া, এইটা হচ্ছে তোমার বহির্জাত প্রক্রিয়া হলো। 2 নম্বর কী আছে, 2 নম্বরে দেখো বলছে মরু অঞ্চলে কম দৈর্ঘ্যের শুষ্ক নদীখাতকে কি বলে? ওয়াদি বলে। তাহলে ওয়াদিটা হবে সঠিক অ্যান্সার। তারপর আছে ওজোন স্তর দেখা যায় কোন স্তরে? এই যে স্তরগুলো আছে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে কিন্তু ওজোন স্তর দেখা যায়। তারপরে দেখো শীতকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয় কোনখানে? শীতকালে বৃষ্টিপাতের হচ্ছে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে, যেখানে শীতকাল হয় তোমার আর্দ্র। তাহলে এইটা হবে তোমার সঠিক উত্তর। তারপরে দেখো পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া হলো কোনটা? মগ্নচড়া হচ্ছে গ্র্যান্ড ব্যাংক। তাহলে গ্র্যান্ড ব্যাংক কোথায় আছে? এই দেখো। তারপরে দেখো কোনো স্থানের মুখ্য জোয়ার ও গৌণ জোয়ারের প্রকৃত ব্যবধান কতক্ষণ? 12 ঘন্টার বেশি। তাহলে 12 ঘন্টার বেশি যেটা আছে এইটা হবে তোমার সঠিক উত্তর। তারপর দেখো একটি বিষাক্ত বর্জ্যের উদাহরণ হলো কোনটা? বিষাক্ত বর্জ্য যেগুলো লেখা আছে তার মধ্যে দেখো সীসাটা হচ্ছে তোমার বিষাক্ত বর্জ্য। তারপরে দেখো ভারতে যতগুলি রাজ্যের উপর দিয়ে কর্কটক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে তার সংখ্যা কটি? হবে 8টি। তাহলে 8টিটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো নাগার্জুন সাগর পরিকল্পনা যে নদীর ওপর গড়ে উঠেছে সেটা কোন নদী? কৃষ্ণা নদী। তাহলে দেখো এই যে কৃষ্ণাটা হবে তোমার সঠিক উত্তর। নেক্সট হচ্ছে কোলেরু হ্রদ যে রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ। তাহলে এইটা হবে তোমার সঠিক উত্তর। তারপর দেখো কালবৈশাখী যে দিক থেকে আসে, কোন দিক থেকে কালবৈশাখী আসে? উত্তর পশ্চিম দিক থেকে। তাহলে এইটা হবে তোমার সঠিক উত্তর। নেক্সট হচ্ছে খারিফ শস্যের উদাহরণ হলো, অর্থাৎ যেগুলো তোমার বর্ষায় চাষ হয় সেটাকে বলছে তোমার খারিফ শস্য। তাহলে এখানে যেগুলো আছে এগুলোর মধ্যে কোনটা তোমার বর্ষার চাষ হয়? তাহলে এই যে আউশ ধান যেটা, এটা হচ্ছে তোমার বর্ষার চাষ। তারপর দেখো রৌরকেল্লা ইস্পাত কারখানাটি যে নদীর তীরে গড়ে উঠেছে? কোন নদী? ব্রাহ্মণী নদীর তীরে। তাহলে এই ব্রাহ্মণীটা হবে তোমার সঠিক উত্তর। নেক্সট হচ্ছে টোপোগ্রাফিক্যাল মানচিত্রে পাকা সড়কপথ অঙ্কন করা হয় যে রং দিয়ে? কোনটা? লাল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার লালটা হবে সঠিক উত্তর। তাহলে ক বিভাগটা হয়ে গেল। এবারে আমরা করব খ বিভাগের শুদ্ধ অশুদ্ধ। দেখো এখানেও 6টি প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে, দেওয়া আছে 7টি। ঠিক আছে, 7টি প্রশ্নেরই উত্তর দেবে। তাহলে দেখো প্রথম যে প্রশ্নটা আছে যে উপদ্বীপীয় মালভূমির দীর্ঘতম নদী হলো গোদাবরী। হ্যাঁ, এটা ঠিক, সঠিক উত্তর। নেক্সট হচ্ছে দেখো জেট বায়ুপ্রবাহ ঊর্ধ্ব টপোস্ফিয়ারে প্রবাহিত হয় না, এটা নয়। তারপরে কি আছে? ঊর্ধ্ব টপোস্ফিয়ারে প্রবাহিত হয়, সেটা ঠিক, কিন্তু এখানে ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ারে দেওয়া আছে। তারপর দেখো বায়ুর আর্দ্রতা অ্যানিমোমিটার দ্বারা পরিমাপ করা হয় না, বায়ুর আর্দ্রতা হাইগ্রোমিটারের সাহায্যে পরিমাপ করা হয়। তাহলে এটা ভুল। তারপর দেখো চাঁদের পেরিজি অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি হয়। চাঁদের পেরিজি অবস্থানে জোয়ারের প্রাবল্য, ঠিক, এটা সঠিক। তারপর দেখো কঠিন বর্জ্য কোনো নিচু জমিতে জমা করে ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বলে। হ্যাঁ, সঠিক। তারপর দেখো আরাবল্লীর পশ্চিমাংশে প্লাবনভূমিকে বাগার বলে। না, এটা ঠিক না। তারপর দেখো পিক্সেলের সংখ্যা বেশি হলে উপগ্রহ চিত্র উন্নত মানের হয়। হ্যাঁ, সঠিক, পিক্সেল যত বেশি হবে তত উন্নত হবে। তারপরে দেখো প্রশ্ন যেটা আছে শূন্যস্থান পূরণ, এখানেও তোমাকে 6 নম্বরে 6টা দিতে হবে, এখানে কিন্তু তোমার দেওয়া আছে 7টা, অর্থাৎ 1 নম্বরের 6টা প্রশ্নের জায়গায় এখানে 7টা দেওয়া আছে, তুমি 7টারই উত্তর দেওয়ার চেষ্টা করো, সেটাই ভালো। তারপর দেখো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে কি বলে? যে প্রক্রিয়ায় ভূমির উষ্ণতা হ্রাস পায় না বৃদ্ধি পায়? দেখো যে প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে
ড্যাশ, অর্থাৎ কি বলে, যে প্রক্রিয়ায় ভূমি তাকে বলছে আরোহণ। তাহলে এটা দেখো তোমার ওই বায়ুর কাজ থেকে দিয়েছে, তাকে বলছে আরোহণ, আর অয়কার হ দন্তন্য, এটাই হবে উত্তর। তারপরে দেখা যাচ্ছে নদীর ড্যাশ ক্ষয়ের ফলে মন্থকূপ সৃষ্টি হয়, নদীর অবঘর্ষ ক্ষয়ের ফলে, ঘ মূর্ধন্য ছ রে, অবঘর্ষ ক্ষয়ের ফলে মন্থকূপের সৃষ্টি হয়। তারপর দেখো পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ কত, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%, ঠিক আছে, পৃথিবীর অ্যালবেডোর পরিমাণ হচ্ছে 34%। আর অর্থাৎ অকার্যকারী সৌরকিরণ। তারপর হচ্ছে সমুদ্র জলের একমুখী অনুভূমিক প্রবাহকে ড্যাশ বলে, একমুখী অনুভূমিক প্রবাহকে বলা হয় সমুদ্র স্রোত, ঠিক আছে, অনুভূমিক প্রবাহকে বলা হয় সমুদ্র স্রোত। এরপরে কি আছে, মধ্য প্রবাহে নদী নিম্ন ক্ষয় অপেক্ষা ড্যাশ বেশি করে, পার্শ্ব ক্ষয় বেশি করে, এটা হবে তোমার পার্শ্ব ক্ষয়, পয়াকার তাল বিষয়ে বয়েরে ক্ষয়মধ্য ক্ষয় অন্তস্থ, পার্শ্ব ক্ষয় বেশি করে। তারপর হচ্ছে ভারতের জনবিরল রাজ্য হলো অরুণাচল প্রদেশ, সব থেকে জনবিরল রাজ্য, যেটা ভারতের পূর্ব অংশে অবস্থিত। তারপর দেখো শিল্প নির্গত, এটা তোমার ম্যাপ পয়েন্টিংও এসেছে। তারপর দেখো শিল্প নির্গত বায়ু দূষণকারী পদার্থ দূর করার যন্ত্রটিকে ড্যাশ বলে, কি বলা হয়, স্ক্র্যাবার, দন্তস্বয় কয়রা ফলা আকার বয়াকার র, স্ক্র্যাবার বলে। হয়ে গেল তাহলে এত দূর পর্যন্ত। নেক্সট দেখো যেটা আছে, একটি বা দুটি শব্দে উত্তর দাও, এটা 6টি, এক্ষেত্রেও কিন্তু তোমার 8টি দেওয়া থাকে, অর্থাৎ এত দূর পর্যন্ত তোমার প্রথমে তো ছিলই না, তারপর এই দুটোতে একটা বেশি ছিল, এরপর তোমার দুটো বেশি দেওয়া আছে, ঠিক আছে, তোমরা সবগুলোই উত্তর দেবে। দেখো প্রথম যে প্রশ্নটা আছে, মরু সমপ্রায় ভূমির উপর অবস্থিত প্রায় গোলাকার ক্ষয়জাত পাহাড়কে কি বলে, কি বলে বলো তো, ইনসেলবার্জ, ঠিক আছে, এটা কিন্তু শেষ অবস্থায় ইনসেলবার্জ থাকে। তারপর দেখো দক্ষিণ ভারতের সবচেয়ে উঁচু শৃঙ্গ কোনটি, আনাইমুদি, দন্তনায়কার হস্যি ময়ূরসু দয়রসি, আনাইমুদি হচ্ছে সর্বোচ্চ শৃঙ্গ। তারপর দেখো হিমালয় পার্বত্য অঞ্চলে অবস্থিত লবণাক্ত জলের হ্রদ কোনটি, প্যাংগং, পয়ে জফলা আকার অনুসার গয় অনুসার, প্যাংগং হয়েছে। নেক্সট কি আছে দেখো, ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত, তাহলে ভারতের অরণ্য গবেষণা কেন্দ্রটি কোথায় অবস্থিত বলতো, উত্তরাখণ্ডের দেরাদুনে অবস্থিত, এটা হবে উত্তর। তারপর হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে, ভারতের সিলিকন ভ্যালি বলা হয় তোমার বেঙ্গালুরুকে। তারপর আছে দেখো কোন শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি হয়েছে, বেসল্ট শিলা থেকে কৃষ্ণ মৃত্তিকার উৎপত্তি হয়েছে। নেক্সট কি আছে দেখো, ভারতের কোন রাজ্য জোয়ার উৎপাদনে প্রথম স্থানের অধিকারী, জোয়ার উৎপাদনে প্রথম স্থানের অধিকারী হচ্ছে তোমার মহারাষ্ট্র, ঠিক আছে। তারপরে কি আছে, উপগ্রহ চিত্র কোন রূপে প্রকাশ করা হয়, উপগ্রহ চিত্র কিন্তু ডিজিটাল রূপে প্রকাশ করা হয়, হয়েছে, এটাই হবে তোমার সঠিক উত্তর। এরপর দেখো ডান দিকের সঙ্গে বাম দিকের যে তোমাকে ম্যাচটা করতে হবে, তো প্রথমে কি আছে দেখো, কেন্দ্রীয় কৃষি বিদ্যালয়, এটা হবে ইম্ফল, তাহলে এইটা হবে তোমার 1 নাম্বার, বা এরকম করে দাগ দিয়েও তোমরা করতে পারো, অসুবিধা নেই। তারপর দেখো বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হচ্ছে সুন্দরবন। তারপর বলছে ভারতের ডেট্রয়েট, অর্থাৎ মোটর গাড়ির জন্য যেটা তোমার বিখ্যাত, সেটা হচ্ছে চেন্নাই, তাহলে এটা হচ্ছে তোমার 3 নাম্বার। আর বন্দর কেন্দ্রিক ইস্পাত শিল্প কেন্দ্র বিশাখাপত্তনম, তাহলে হয়ে গেল। এরপর দেখো তোমরা আমরা চলে আসছি গ বিভাগ, এখানে তোমার প্রশ্নের উত্তরগুলো তোমাদেরকে এবার লিখে করতে হবে। প্রথম যেটা আছে 2 নাম্বারের আছে 6টা প্রশ্ন। দেখো 6টা প্রশ্ন থাকলে কী হবে, এখানে কিন্তু প্রত্যেকটারই একটা করে অল্টারনেটিভ দেওয়া আছে, ঠিক আছে, অর্থাৎ 6টার জন্য তুমি 12টা প্রশ্ন পাবে, হ্যাঁ, প্রত্যেকটারই ডবল পাবে। তাহলে প্রথম যেটা আছে দেখো, ধারণ অববাহিকা কাকে বলে, তাহলে ধারণ অববাহিকা তোমার হচ্ছে, এটা তোমার নদী থেকে দিয়েছে ধারণ অববাহিকা। দেখো তাহলে ধারণ অববাহিকা কাকে বলছে, নদী, দেখো যে অঞ্চলে ছোট বড় মাঝারি প্রভৃতি অসংখ্য জলধারা থেকে নদী জল সংগ্রহ করে তার প্রবাহকে বাড়ায়, সেই অঞ্চলকে ধারণ অববাহিকা বলে। উদাহরণ কি, যে বিস্তীর্ণ অঞ্চলের বৃষ্টিপাতের জল দামোদর ও তার বিভিন্ন উপনদীতে এসে পড়ে, সেই সমগ্র অঞ্চলটি হলো দামোদরের ধারণ অববাহিকা। বুঝতে পেরেছ, তাহলে হয়ে গেল ধারণ অববাহিকা কাকে বলে। এরপর দেখো বারখান কি, তাহলে বারখান হচ্ছে তোমার অর্ধচন্দ্রাকারের বালিয়াড়ি, ঠিক আছে, বালিয়াড়ি তো ধরো বিভিন্ন রকমের রূপ পায়, এর মধ্যে যেটা তোমার অর্ধচন্দ্রাকৃতি হয়, দেখো এখানে কি আছে, প্রবহমান বায়ুর গতিপথের সঙ্গে আড়াআড়িভাবে একেবারে আধখানা চাঁদের আকারে যেসব বালিয়াড়ি গড়ে ওঠে সেগুলিকে বারখান বলা হয়। বৈশিষ্ট্য কি, বারখান প্রকৃতপক্ষে তির্যক বালিয়াড়ির একটি রূপ। 2 নম্বর কি, এগুলি সাধারণত চলমান বা ভ্রাম্যমান হয়। আর 3 নম্বর কি, 15 থেকে 30 মিটার পর্যন্ত হতে পারে। তারপর এখানে একটা ছবি দিয়ে দেবে এরকম করে, এই যে এটা হচ্ছে তোমার বারখান বালিয়াড়ি, এরকম করে তোমার সৃষ্টি হয়, ঠিক আছে, বড় করে দেখবে তোমাদের বইয়ে পাওয়া যাবে। তাহলে এই হলো তোমার বারখান। নেক্সট কি আছে বলে রাখি, যে কোনো ভূমির উপর ক্ষেত্রে কিন্তু ছবিটা কিন্তু মাস্ট, বুঝতে পেরেছো। এরপর দেখো কি, বান ডাকা কাকে বলে, তাহলে এটা জোয়ার ভাটা থেকে এসেছে, জোয়ার ভাটা চ্যাপ্টার থেকে, যে বান ডাকা। তাহলে দেখো বান ডাকা কোন জিনিসটাকে বলছে,
দেখো বান ডাকা বলছে, বান ও বান ডাকা বলছে জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদী খাতে প্রবেশ করে। ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর এই বিপরীতমুখী প্রবাহকে বান। বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলা হয়। ঠিক আছে, নেক্সট দেখো কি আছে, বান ডাকার পরে আছে তোমার অধক্ষেপণ বলতে কি বোঝো? তাহলে অধক্ষেপণ কি? অধক্ষেপণ মানে হচ্ছে যখন নিচে পড়বে তখনই সেটা হচ্ছে অধক্ষেপণ, অর্থাৎ বৃষ্টিপাত, তুষারপাত, এগুলো হচ্ছে তোমার অধক্ষেপণের রূপ। হ্যাঁ, তাহলে দেখো অধক্ষেপণ কোনটাকে বলছে? বলছে যে মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে, দেখতে পাচ্ছ, মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে, মেঘ থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন তরল অবস্থায় ভূপৃষ্ঠে নেমে আসা হলো অধক্ষেপণ। বৃষ্টি, তুষারপাত, শিলাবৃষ্টি, স্লিট প্রভৃতি হলো অধক্ষেপণ। অধক্ষেপণের সিংহভাগ জুড়ে থাকে বৃষ্টি। শিশির, কুয়াশা, তুহিন প্রভৃতি কিন্তু অধক্ষেপণ নয়, এগুলো সবই হচ্ছে তোমার ঘনীভবন। বুঝতে পেরেছ? তারপরে দেখো প্রশ্ন কি আছে, অধক্ষেপণের পরে আছে বর্জ্যের পুনর্নবীকরণ। তাহলে বর্জ্যের পুনর্নবীকরণটা কি? ওটা হচ্ছে তোমার ওই বর্জ্য ব্যবস্থাপনার একটা প্রসেস হচ্ছে পুনর্নবীকরণ। আমাদের যে 4R আছে সেই 4R এর মধ্যে একটা হচ্ছে তোমার পুনর্নবীকরণ। দেখো আমি তোমাদের দেখাই, এখানে তোমার বর্জ্যের পুনর্নবীকরণ, এই যে পুনর্নবীকরণ দেখো দেওয়া আছে, এই যে দেওয়া আছে এখানে যে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি আলোচনা করো। এই সমস্ত পদ্ধতির মধ্যে দেখা আছে পরিমাণ হ্রাস, তারপরে পুনর্ব্যবহার, এরপরে আসছে তোমার পুনর্নবীকরণ। এই পুনর্নবীকরণ কি বলছে? যে পদ্ধতিতে বর্জ্য পদার্থ পরিশোধন ও প্রক্রিয়াকরণ করে পুনরায় ব্যবহারের উপযোগী বস্তুতে পরিণত করা হয়, যেমন বর্জ্য আবর্জনাকে জৈব সারে পরিণত করে বাড়ির বাগানে ব্যবহার করা যায়, বা পুরনো খবরের কাগজ থেকে কাগজের মণ্ড তৈরি হয় বা ঠোঙ্গা তৈরি হয়। এছাড়া উন্নত প্রযুক্তি ব্যবহারও বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে বিশেষ সহায়ক হতে পারে। তাহলে দেখো এইটা হচ্ছে তোমার বর্জ্যের পুনর্নবীকরণ। নেক্সট কি আছে, তেজস্ক্রিয় বর্জ্য বলতে কি বোঝো? তাহলে তেজস্ক্রিয় বর্জ্যটা কি? ওয়ান টাইপ অফ বর্জ্য, অর্থাৎ বর্জ্যকে যে কতগুলো ভাগে ভাগ করা হয় তার মধ্যে একটা হচ্ছে তেজস্ক্রিয় বর্জ্য, এবং এটা হচ্ছে সব থেকে ক্ষতিকর বর্জ্য। বুঝতে পারলে তো? দেখো তেজস্ক্রিয় বর্জ্য কোনটাকে বলছে? যেসব বর্জ্য পদার্থ থেকে তেজস্ক্রিয়তা নির্গত হয় সেই সব বর্জ্য পদার্থকে তেজস্ক্রিয় বর্জ্য বলে। এগুলি সর্বাধিক ক্ষতিকর বর্জ্যের অন্যতম। ঠিক আছে, ক্ষতিকর বর্জ্যের অন্যতম। আমি তোমাদের কথাটা প্রথমেই বললাম। উদাহরণ কি? পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে সৃষ্ট ছাই এবং ব্যবহৃত ভারী জল তেজস্ক্রিয় বর্জ্যের প্রকৃষ্ট উদাহরণ। একইভাবে ইউরেনিয়াম খনি, ইউরেনিয়াম রিয়াক্টর, পারমাণবিক গবেষণা কেন্দ্র প্রভৃতি থেকেও তেজস্ক্রিয় বর্জ্য সৃষ্টি হয়। প্রসঙ্গত উল্লেখ্য, পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হলে বিপুল পরিমাণে তেজস্ক্রিয় বর্জ্য নির্গত হয়ে দ্রুত পরিবেশে ছড়িয়ে পড়ে। দেখো এগুলো তোমরা, আমি আশা রাখছি যে প্রত্যেকটাই তোমাদের বইয়ে পেয়ে যাবে। আমি তবুও তোমাদের দেখাচ্ছি। যদি কোনো নোটস না পেয়ে থাকো তাহলে আমি তোমাদের বলে রাখি, এগুলোকে স্ক্রিনশট করো, স্ক্রিনশট করে প্রিন্ট আউট বের করো বা দেখে দেখে লিখে নাও, তাহলে কিন্তু তোমরা পেয়ে যাবে। তোমাদেরকে যদি কোনো ছোটো প্রশ্ন হয়তো উত্তর পাচ্ছ না, তখন স্ক্রিনশট করে কিন্তু লিখে নিতে পারবে। এটা তোমাদের বলে নিলাম। তারপর দেখো কি আছে, ভারতের ম্যানগ্রোভ উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য লেখো। তাহলে দেখো আমাদের ভারতের যে উদ্ভিদ আছে, যত রকমের উদ্ভিদ আছে তার মধ্যে কিন্তু ম্যানগ্রোভ হচ্ছে একটা প্রজাতি। ঠিক আছে, এই প্রজাতির কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো কি কি? দেখো বৈশিষ্ট্য কি আছে, দেখো প্রথম কি আছে, আগে দেখো কোথায় কোথায় পাওয়া যায়। দেখো পশ্চিমবঙ্গের দক্ষিণে গঙ্গা নদীর বদ্বীপ, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর বদ্বীপ অঞ্চলে এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের বহু অংশে ম্যানগ্রোভ অরণ্য কিন্তু রয়েছে। এবারে ম্যানগ্রোভ অরণ্যের বৈশিষ্ট্যগুলো কি কি? বলছে গাছগুলির উচ্চতা কম। ঠিক আছে, 2 নম্বর কি, গাছের পাতা কিন্তু পুরু হয়। 3 নম্বর কি, এরা শ্বাসমূলের সাহায্যে শ্বাসকার্য চালায়। 4 নম্বর কি, গাছগুলিতে ঠেসমূল থাকে। হ্যাঁ, গাছগুলিতে ঠেসমূল থাকে। 5 নম্বর আছে, এদের পাতাগুলি মোম জাতীয় পদার্থ দিয়ে ঢাকা থাকে। 6 নম্বর হচ্ছে গাছগুলির শ্বাসমূল থাকে ও জরায়ুজ অঙ্কুরোদ্গম ঘটে। উদ্ভিদগুলি কী কী? দেখো প্রধান উদ্ভিদ হচ্ছে সুন্দরী, গরান, গেওয়া, হেতাল, হোগলা প্রভৃতি। ব্যবহার কি? সুন্দরী গাছের কাঠ থেকে ভালো নৌকা হয়, গোলপাতা, হোগলা প্রভৃতি উদ্ভিদের পাতা ঘর ছাইতে কাজে লাগে। সুন্দরবন থেকে, অরণ্য থেকে প্রচুর মধু, মোম এবং জ্বালানি কাঠ সংগ্রহ করা হয়। তাহলে দেখো ম্যানগ্রোভ অরণ্য কিন্তু এই সমস্ত বৈশিষ্ট্য বা এই সমস্ত গুরুত্ব কিন্তু এদের আছে। নেক্সট কি আছে দেখো, মরুস্থলী নামকরণের কারণ কি? দেখো মরুস্থলী নামকরণের কারণ হচ্ছে, মরুস্থলী হচ্ছে একটা বিশেষ্য পদ। দেখো বলি, শব্দটির অর্থ হচ্ছে মরুময় স্থান। হ্যাঁ, মরুস্থলী শব্দটির অর্থ হচ্ছে মরুময় স্থান। মরুস্থলী হচ্ছে একটা বিশেষ্য পদ। মরুস্থলীতে সাধারণত বিক্ষিপ্ত গাছপালা থাকে।
খুব উষ্ণ জলবায়ু থাকে এবং বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম। এটাই হচ্ছে তোমার মরুস্থলী। তারপরে দেখো কি আছে, মরুস্থলীর পরে বর্জ্য যে আমাদের কত দূর হলো যেন, মরুস্থলীর নামকরণের কারণ কি, তাহলে হয়ে গেল। তারপর দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প কাকে বলে, তাহলে ইঞ্জিনিয়ারিং শিল্প আমাদের ভারতের যে শিল্পগুলো আছে সেই শিল্পগুলোর মধ্যে কিন্তু তোমার ইঞ্জিনিয়ারিং শিল্প হচ্ছে একটা শিল্প, একে মাদার অফ অল ইন্ডাস্ট্রি বলা হয়। অর্থাৎ এখান থেকে কিন্তু অন্যান্য শিল্পের কিন্তু যন্ত্র আবিষ্কার মানে তৈরি করা হয়, বুঝতে পেরেছো? তো তার জন্যই এটাকে বলছে তোমার দেখো ইঞ্জিনিয়ারিং শিল্প বলতে কী বোঝো, ডেফিনেশনটা বলি। যে শিল্পে কাঁচামাল হিসাবে বিভিন্ন প্রকার ধাতু, বিশেষত লৌহ, ইস্পাত দিয়ে নানা ধরনের যন্ত্রপাতি তৈরি করা হয়, সেই শিল্পকে ইঞ্জিনিয়ারিং শিল্প বলে। উদাহরণ হচ্ছে যন্ত্রপাতি ও যন্ত্রাংশ নির্মাণ শিল্প, মোটর গাড়ি নির্মাণ শিল্প প্রভৃতি। ইঞ্জিনিয়ারিং শিল্প দুই প্রকারের হয়, ভারী ইঞ্জিনিয়ারিং শিল্প এবং হালকা ইঞ্জিনিয়ারিং শিল্প। বেশ, নেক্সট দেখো কি আছে, সোনালী চতুর্ভুজ। তাহলে সোনালী চতুর্ভুজ কি, সোনালী চতুর্ভুজ দিয়েছে তোমার পরিবহন থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা আর চেন্নাই, এই চারটি শহরকে যে সড়কের দ্বারা যুক্ত করা হয়েছে বা যে পরিকল্পনা, যে উদ্যোগ তোমার গ্রহণ হয়েছে এবং বাস্তবায়িত হয়েছে, সেটাকেই বলছে তোমার সোনালী চতুর্ভুজ। দেখো সোনালী চতুর্ভুজ কোনটাকে বলছে, বলছে ভারতের চারদিকে অবস্থিত চারটি মহানগর যেমন কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাইকে যে অত্যন্ত উন্নত মানের এবং প্রশস্ত জাতীয় সড়কের মাধ্যমে যুক্ত করা হয়েছে তাকে সোনালী চতুর্ভুজ বলে। এটি ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক প্রকল্প এবং পৃথিবীর পঞ্চম দীর্ঘতম সড়ক প্রকল্প। জাতীয় সড়ক উন্নয়ন প্রকল্পের অধীনে 5,846 কিলোমিটার দীর্ঘ এই যে সড়কপথটি 4 থেকে 6, কোথাও 4 কোথাও 6 লেন বিশিষ্ট। এর মধ্যে দিল্লি কলকাতা সড়কটি 1,453 কিলোমিটার, চেন্নাই মুম্বাই সড়কটি 1,290 কিলোমিটার এবং কলকাতা চেন্নাই জাতীয় সড়কপথটি 1,684 কিলোমিটার এবং মুম্বাই দিল্লি সড়কটি 1,419 কিলোমিটার দীর্ঘ। মালয়েশিয়ার একটি সড়ক নির্মাণকারী সংস্থা উন্নত প্রযুক্তি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই প্রকল্পের রাস্তা নির্মাণের কাজ সম্পূর্ণ করেছে। ঠিক আছে, এটা মালয়েশিয়ার তাহলে তোমার কোম্পানি। তারপর দেখো কি আছে, ভূবৈচিত্র্য সূচক উপগ্রহ চিত্র, স্যাটেলাইট ইমেজ বলতে কী বোঝো, তাহলে দেখো স্যাটেলাইট ইমেজ হচ্ছে বা ভূবৈচিত্র্য বা উপগ্রহ চিত্র হচ্ছে উপগ্রহ থেকে যে চিত্র তোলা হয় এবং আমরা ব্যবহার করছি সেটিকেই বলছে উপগ্রহ চিত্র। ঠিক আছে, দেখো তাহলে ডেফিনেশন কি দিয়েছে, বলছে পৃথিবীর চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশে যে চিত্র সৃষ্টি হয় তাকে উপগ্রহ চিত্র বলে। বৈশিষ্ট্য কি, স্কেল, এটা কিন্তু সুনির্দিষ্ট স্কেলে তৈরি করা হয়। আর 2 নম্বর কি, অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ কিন্তু এখানে উল্লেখিত থাকে। তাহলে এটা হলো তোমার উপগ্রহ চিত্র। নেক্সট কি আছে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব লেখো। দেখো উপগ্রহ চিত্র যখন আসেনি তখন কিন্তু আমাদেরকে শুধুমাত্র এর উপরেই নির্ভর করতে হতো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের উপরে নির্ভর করতে হতো। তাহলে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রটা কি বলছে, যে মানচিত্রের ভূপৃষ্ঠের কোনো নির্দিষ্ট অঞ্চলের প্রাকৃতিক এবং সাংস্কৃতিক উপাদানগুলিকে নির্দিষ্ট রং এবং প্রতীক চিহ্নের সাহায্যে নির্দিষ্ট স্কেল, অক্ষাংশ, দ্রাঘিমা এবং সূচক সংখ্যা সহ উপস্থাপন করা হয়, সেই মানচিত্রকে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বলে। বৈশিষ্ট্য কি, প্রধানত জরিপ কার্যের মাধ্যমে সংগৃহীত প্রাথমিক রাশি তথ্যের ভিত্তিতে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র অঙ্কন করা হয়। ঠিক আছে, তাহলে এটা গেল তোমার ভূবৈচিত্র্য সূচক মানচিত্র। তাহলে এতদূর পর্যন্ত গ বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর শেষ হলো। এরপরে আমরা আসছি ঘ বিভাগ। এখানেও দেখো দেওয়া আছে 3x4, অর্থাৎ 3 নম্বর করে তোমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 4টি দেওয়া আছে কিন্তু প্রত্যেকটার একটা করে অল্টারনেট দেওয়া আছে। ঠিক আছে, প্রথম প্রশ্ন কি আছে দেখো, নদীর ক্ষয় কার্যের 3টি প্রক্রিয়া সংক্ষেপে লেখো। তাহলে নদীর ক্ষয় যে প্রক্রিয়াতে করে তার তোমার 3টে প্রক্রিয়া সম্পর্কে এখানে লিখতে বলছে। তাহলে প্রক্রিয়াগুলি কি কি আছে আমরা প্রথমে দেখি। দেখো নদীর ক্ষয় কার্যের প্রক্রিয়াগুলি কি কি, প্রথম কি আছে তোমার দ্রবণজনিত ক্ষয়। তাহলে দ্রবণজনিত ক্ষয় কোন বলছে, কোনো পাথর যেমন চুনা পাথর, লবণ, শিলা প্রভৃতি নদীর জলের সংস্পর্শে গলে গিয়ে দ্রবীভূত হয়ে ক্ষয়প্রাপ্ত হয়, এটা দ্রবণজনিত ক্ষয়। তারপরে কি আছে, জলপ্রবাহজনিত ক্ষয়। জলপ্রবাহজনিত ক্ষয় কোনটাকে বলছে, পার্বত্য অঞ্চলে নদী খাতে নরম ও আলগা পাথরগুলি জলস্রোতের আঘাতে ক্ষয়প্রাপ্ত হয় এবং কালক্রমে ভেঙে গিয়ে জলস্রোতের দ্বারা বহুদূরে বাহিত হয়। তারপর আছে তোমার ঘর্ষণজনিত ক্ষয়। ঘর্ষণজনিত ক্ষয় হচ্ছে নদীর স্রোতের সঙ্গে বাহিত
নদীবাহিত পাথরগুলি পরস্পরের সাথে সংঘর্ষে এবং ঠোকাঠুকিতে ক্ষয় হয়ে অবশেষে ক্ষুদ্রাকার কণায় পরিণত হয়। নেক্সট হচ্ছে অবঘর্ষজনিত ক্ষয়। অবঘর্ষজনিত ক্ষয় হচ্ছে নদীবাহিত পাথরগুলির সঙ্গে নদীখাতের ঘর্ষণ বা অবঘর্ষের ফলে নদীখাত ক্ষয়প্রাপ্ত হয় এবং নদীখাতে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়। গর্তগুলির জন্য নদীখাত আরও দ্রুত ক্ষয়ে যায়। এরপরে শেষে আছে তোমার বুদবুদ কম্পন তরঙ্গজনিত ক্ষয়। নদীর জলের মধ্যে বুদবুদের আকারে বাতাস বা সামান্য সময়ের জন্য অবরুদ্ধ থাকে। সেই বুদবুদ হঠাৎ ফেটে গিয়ে নির্গত হলে যে শব্দ সেই শব্দের তরঙ্গ কম্পনের আঘাতে শিলা চূর্ণ বিচূর্ণ হয় এবং ক্ষয়প্রাপ্ত হয়। তাহলে দেখো এই 5টা পদ্ধতি তোমার এখানে আছে। এর মধ্যে যে কোনো 3টি যেহেতু এখানে দিয়েছে, তুমি 3টি সম্পর্কে এখানে ব্যাখ্যা দেবে এবং লেখার চেষ্টা করবে, ঠিক আছে। তারপর দেখো আছে বায়ুর উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক। তাহলে উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। হ্যাঁ, এক কথায় যদি উত্তর হয় তাহলে সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক, অর্থাৎ উষ্ণতা বাড়লে চাপ কমে, উষ্ণতা কমলে বায়ুচাপ বাড়ে। এবার দেখো শুধুমাত্র এক কথায় তো উত্তর দিলে তুমি তো নাম্বার পাবে না, তাহলে আরও বেশি করে লিখতে হবে। তাহলে দেখো কি লেখা যায় এখানে, দেখো কি বলেছে, বলছে উষ্ণতার সঙ্গে বায়ুচাপের সম্পর্ক বিশ্লেষণ করো। তাহলে দেখো 1 নাম্বার কি দিয়েছে, বায়ুর উষ্ণতা বৃদ্ধির ফল। যখন কোনো স্থানে উষ্ণ হয় তখন তার আয়তন বাড়ে, প্রসারিত হয়। বায়ু তখন প্রসারিত হয়ে তার ঘনত্ব হ্রাস পায় এবং বায়ুচাপ কমে যায়, ঠিক আছে। এটার জন্য নিরক্ষীয় অঞ্চলের একটা উদাহরণ দেওয়া হয়েছে। তারপরে কি আছে, বায়ুর উষ্ণতা হ্রাসের ফল। উষ্ণতা হ্রাসের ফলে কি হয়, বায়ুর উষ্ণতা কমলে বায়ু সংকুচিত হয় এবং যতই সংকুচিত হয় ততই তার ঘনত্ব বাড়ে, ফলে চাপও বৃদ্ধি পায়। এরপরে কি আছে, বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা ও তার ফল, মানে উষ্ণতার সঙ্গে। তা দেখো যখনই বায়ু উষ্ণ হবে তখন জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বৃদ্ধি পায় এবং জলীয় বাষ্প তোমার বায়ু শুষ্ক এবং বায়ুর তুলনায় হালকা বলে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গিয়ে চাপ কমে যায়, ঠিক আছে। তাহলে এই 3টে তোমার এদের মধ্যে সম্পর্ক আছে। একটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধির ফল, এক উষ্ণতা হ্রাসের ফল, আর বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বৃদ্ধি, ধারণ ক্ষমতা হয়ে গেল। তাহলে নেক্সট তোমার কি আছে, জীব বিশ্লেষ্য এবং জীব অবিশ্লেষ্য বর্জ্যের মধ্যে পার্থক্য লেখো। অর্থাৎ আমাদের যে বর্জ্যগুলোকে আছে সেগুলোকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে তোমার জীব বিশ্লেষ্য আর অপরটা হচ্ছে জীব অবিশ্লেষ্য। অর্থাৎ একটা জৈব পদার্থ দ্বারা ভঙ্গুর, একটা অভঙ্গুর। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি আছে দেখো, তফাৎ কিছু আছে। যেমন প্লাস্টিক হচ্ছে তোমার জীব অবিশ্লেষ্য, হ্যাঁ, এটা জীব দ্বারা বিশ্লেষণ করা যায় না। তাহলে দেখো এইখানে দেওয়া আছে, প্রথমে কি আছে, হচ্ছে যেসব বর্জ্য জীবাণু, ব্যাকটেরিয়া প্রভৃতি দ্বারা সহজে বিয়োজিত হয় সেই বর্জ্যকে বলা হয় জৈব ভঙ্গুর বা জীব বিশ্লেষ্য, ঠিক আছে। যেমন শুকনো ফুল, বাড়ির বাগানের লতাপাতা, শাকসবজি খোসা, বিভিন্ন উদ্ভিদ দেহাবশেষ প্রভৃতি। আর জীব অবিশ্লেষ্য কি বলছে, বা জৈব অভঙ্গুর কোনটাকে বলছে, যেসব বর্জ্য বিয়োজক দ্বারা সহজে বিশ্লেষিত হয় না সেসব বর্জ্যকে বলে জৈব অভঙ্গুর বর্জ্য। যেমন তোমার স্প্রে ক্যান, প্লাস্টিক, কাঁচ, ধাতব টুকরো প্রভৃতি। এরপরে কি আছে, এগুলি খুব সহজে প্রকৃতিতে মিশে যায়, আর এটা তোমার যেটা আছে এটা কিন্তু সহজে মিশে যেতে পারে না। তারপরে কি আছে, জৈব ভঙ্গুর বর্জ্য সাধারণভাবে এক প্রকারই হয়, আর এটি বিভিন্ন ধরনের হয়, যেমন বিষাক্ত বর্জ্য, পুনঃচক্র বর্জ্য, কঠিন বর্জ্য প্রভৃতি। আর এদিকে কি আছে, এগুলি পরিবেশের পক্ষে প্রতিকূল নয় বা পরিবেশ মিত্র বর্জ্য, আর এগুলি কিন্তু বর্জ্যগুলি পরিবেশের প্রতিকূল বা পরিবেশের শত্রু, ঠিক আছে। তাহলে এই এতগুলো পার্থক্য তোমার হতে পারে জীব বিশ্লেষ্য এবং জীব অবিশ্লেষ্যের মধ্যে। তারপর আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা লেখো। তাহলে দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর যে ভূমিকা সেটা সব থেকে বেশি হচ্ছে সচেতনতা, সব থেকে আগে যেটা দরকার। দেখো শিক্ষার্থীর বর্জ্য ব্যবস্থাপনায় কতগুলি পদক্ষেপ গ্রহণ করবে। যেমন 1 নম্বর হচ্ছে বর্জ্য সম্পর্কে নিজে যেমন সচেতন হবে তেমনি অন্যদেরও সচেতন করবে, এটা 1 নম্বর। 2 নম্বর কি আছে, বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর ব্যবস্থা করতে হবে, ঠিক আছে, করবে। আর 3 নাম্বার কি আছে, বাড়ির, বিদ্যালয়, রাস্তা প্রভৃতি স্থান ও তার পার্শ্ববর্তী এলাকা পরিচ্ছন্ন রাখবে। আর 4 নাম্বার আছে বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হবে প্রভৃতি। তাহলে এই এতগুলো কাজ কিন্তু শিক্ষার্থী হিসাবে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে করতে পারে। তারপর হচ্ছে ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বহুদ্বীপ গড়ে ওঠেনি কেন। তাহলে ভারতের পশ্চিম বাহিনী নদী নর্মদা, তাপ্তি, ঠিক আছে। এই যে দুটি নদী আছে, এই দুটি নদীতে পশ্চিম বাহিনী নদী দুটিতে কিন্তু কোনো বদ্বীপ গড়ে ওঠেনি। তার কারণ কি, এখানে বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশটাই নেই, ঠিক আছে। তাহলে অনুকূল পরিবেশ কী কী প্রয়োজন হয় সেগুলো নেই, তাই এখানে গড়ে ওঠেনি। তাহলে কী কী পরিবেশের প্রয়োজন দেখো, প্রথম হচ্ছে তোমার অবক্ষেপণের হার বেশি। যেহেতু এই দুটি নদীর দৈর্ঘ্য কম, তাই কি হয়, এখানে কিন্তু
তোমার অবক্ষেপণের পরিমাণ কম, তাই এখানে বদ্বীপ গড়ে উঠছে না। তাহলে সুদীর্ঘ নদী এবং বেশি উপনদী, তাহলে দেখো এই দুটি নদীর কি দৈর্ঘ্য যেহেতু কম, উপনদীও কম, তাই এখানে বদ্বীপ গড়ে উঠছে না। স্রোত কম। 3 নম্বর কি আছে, সমুদ্রের ঢাল এখানে কিন্তু খুব বেশি, ঠিক আছে, যার জন্য তোমার এখানে বদ্বীপ গড়ে উঠছে না, যেখানে তোমার ভারত মহাসাগরের সঙ্গে মিশছে। তারপর যে জোয়ার ভাটার প্রকোপটা কম আছে, আর কি বিপরীতমুখী বায়ুপ্রবাহ নেই, যার জন্য ওখানে বদ্বীপ গড়ে ওঠেনি। আর আংশিক বেষ্টিত সমুদ্র, অর্থাৎ উন্মুক্ত সমুদ্রের তুলনায় আংশিক বেষ্টিত সমুদ্রে বেশি বদ্বীপ ওঠে, কিন্তু এটা উন্মুক্ত সমুদ্রে যেহেতু মিশছে, তাই এখানে বদ্বীপ গড়ে উঠছে না। আর সবশেষে আছে সমতল ভূমির অভাব, যার জন্য কিন্তু পশ্চিম বাহিনী নদীগুলিতে বদ্বীপ গড়ে উঠছে না। তারপর দেখো ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। তাহলে আমাদের দেখো ভারতে তোমার মৌসুমী জলবায়ু অঞ্চলের দেশ, ঠিক আছে, এবং এর উপর নির্ভর করে এখানে যে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে তার কতগুলো বৈশিষ্ট্য তোমার আমরা দেখতে পাই। সেগুলো কি কি দেখো, ভারতের কৃষির বৈশিষ্ট্য তোমার যেগুলো আছে, প্রথম আছে কর্মসংস্থানের ক্ষেত্র, ঠিক আছে, ভারত হচ্ছে একটা কৃষি প্রধান দেশ, হ্যাঁ, কৃষি ভারতের কর্মসংস্থানের প্রধান ক্ষেত্র। কর্মসংস্থানের সুযোগ দিকে দিকে এমনভাবে কৃষিক্ষেত্রে অবদান সবচেয়ে বেশি। তারপরে যে খাদ্যের যোগান, ভারতের বিপুল সংখ্যক মানুষের খাদ্যের যোগান দেয় ভারতীয় কৃষি। তারপরে কি আছে, জাতীয় আয়ের উৎস, তাহলে এটাও কিন্তু একটা বৈশিষ্ট্য যে ভারতের যে জাতীয় আয় তার তে কিন্তু কৃষি প্রাধান্য সব থেকে বেশি, হ্যাঁ, জাতীয় অর্থনীতিতে কৃষির অবদান প্রায় 6.4%। তারপর হচ্ছে শিল্পে কাঁচামালের যোগান, অর্থাৎ চা, কফি, পাট, কার্পাস, পাট বন, চিনি, ভোজ্য তেল, প্রক্রিয়াকরণ ইত্যাদি এই শিল্পে কাঁচামাল কৃষি থেকেই পাওয়া যায়। আর অন্যান্য তোমার কি গুরুত্ব আছে, সেটা হচ্ছে বিদেশি মুদ্রা আয় হয়, ব্যবসা এবং পরিবহন ব্যবস্থা প্রসার হয়, ঠিক আছে। আর অন্যান্য মধ্যে কি আছে বলছে, কৃষি শিল্পজাত পণ্যের বাজার সৃষ্টি এবং সরকারি আয়ের একটি উৎস হলো ভারতীয় কৃষি। তারপরে দেখো কি আছে, তাহলে ভারতীয় কৃষির বৈশিষ্ট্য আমরা জানলাম। নেক্সট কি আছে, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলগুলি কী কী। তাহলে দেখো ভূবৈচিত্র্য সূচক মানচিত্র বা টোপো ম্যাপ যেটা আছে, সেগুলো কিন্তু সবগুলোই এক স্কেলে হয় না, ঠিক আছে, কিছু কিছু আছে বৃহৎ স্কেলে, কিছু কিছু আছে তোমার ক্ষুদ্র স্কেলে, ঠিক আছে। তাহলে এইগুলো কতগুলো ভাগে ভাগ করছে, 3টে ভাগে ভাগ করা হয়। দেখো প্রথমটা কি আছে, বৃহৎ স্কেলের বিভাগ, মাঝারি স্কেলের বিভাগ এবং ক্ষুদ্র স্কেলের বিভাগ। বৃহৎ স্কেলের বিভাগ কোনগুলোকে বলছে, ভারতীয় উপমহাদেশকে প্রথম পর্যায়ে 4 ডিগ্রি অক্ষরেখা এবং 4 ডিগ্রি দ্রাঘিমারেখার ভিত্তিতে 135 ডিগ্রিতে ভাগ করা হয়েছে। এই মানচিত্রের স্কেল হলো 1 সেমিতে 10 কিলোমিটার। এই মানচিত্রগুলিকে মিলিয়ন সিট বলা হয়। তাহলে এটা হচ্ছে তোমার বৃহৎ স্কেলের বিভাগ। 2 নম্বর কি, মাঝারি স্কেলের বিভাগ। এটা কি, দ্বিতীয় পর্যায়ে 4 ডিগ্রি 4 ডিগ্রির প্রতিটি গ্রেডকে 1 ডিগ্রি 1 ডিগ্রি হিসাবে সমান 16টি গ্রেডে ভাগ করা হয় করে ইংরেজি অক্ষর এ থেকে পি পর্যন্ত চিহ্নিত করা হয়েছে। দেখবে পি এর পরে কিন্তু আর টোপোগ্রাফির কোনো ম্যাপের নাম্বার হয় না, ঠিক আছে, এ বি সি ডি থেকে পি পর্যন্ত। এইসব মানচিত্রের স্কেল হয় 1 সেমিতে 2.5 কিলোমিটার, একে বলছে ডিগ্রি সিট। আর ক্ষুদ্র স্কেল কোনটাকে বলছে, তৃতীয় পর্যায়ে প্রতিটি 1 ডিগ্রি 1 ডিগ্রি সিটকে 15 মিনিটে তোমার হিসাবে ভাগ করে 16টি ভাগে ভাগ করা হয়। 1 থেকে 16 পর্যন্ত ক্রমিক সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়েছে। এগুলি ইঞ্চি সিট নামে পরিচিত। এই মানচিত্রের স্কেল 2 সেমিতে 1 কিলোমিটার। এবং দেখো এখানে দেখো প্রত্যেকটা নাম্বার কীভাবে হয়েছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। অর্থাৎ এটা মিলিয়ন সিট, এটা ডিগ্রি সিট, এটা হচ্ছে তোমার আধ ইঞ্চি সিট, এটা ইঞ্চি সিট এবং বিশেষ ধরনের ম্যাপ। তাহলে এই কতগুলো ধরনের টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু হয়ে থাকে। এরপরে কি আছে, উপগ্রহ চিত্রের 3টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তাহলে আমরা যে উপগ্রহ চিত্রগুলো ব্যবহার করছি তার কিন্তু কতগুলো বৈশিষ্ট্য আছে। কি কি বৈশিষ্ট্য আছে দেখো বলি। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে তোমার দূর সংবেদন, অর্থাৎ এটা কিন্তু কোনো রকম টাচ না করে এটা তথ্য সংগ্রহ করে করা হয়। 2 নম্বর কি আছে, উন্নত প্রযুক্তি, অর্থাৎ উন্নত প্রযুক্তির সাহায্যে এটা করা হচ্ছে। নির্দিষ্ট স্কেলে থাকে, অক্ষাংশ দ্রাঘিমাংশ উল্লেখ থাকে, তারিখ সময় এগুলো কিন্তু উল্লেখ থাকে, সঠিক তথ্য পাওয়া যায়, ছবি তোলার সময় দিনের বেলায় এবং রাতের বেলায় দুটোতেই হয়ে থাকে। অন্যান্য হচ্ছে এছাড়া উপগ্রহ চিত্রের সাহায্যে দ্রুত চিত্রগ্রহণ করা, দুর্গম অঞ্চলে জরিপ করা ও আবহাওয়ার পূর্বাভাস পাওয়া সম্ভব হয়, ঠিক আছে। তাহলে এগুলো হচ্ছে তোমার উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য। তাহলে এত দূর হলো আমাদের ঘ বিভাগ। এরপরে আসছি আমরা ইঁ বিভাগে। ইঁ বিভাগেও দেখো এখানে 2টো প্রশ্ন করতে হবে 5 নাম্বার করে, তো 4টে দেওয়া আছে। দেখো প্রথমে কি আছে, হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপগুলি চিত্রসহ আলোচনা করো। তাহলে হিমবাহের ক্ষয়ের ফলে আমাদের যে ভূমিরূপগুলো হয়, করি, এরি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, হিমধরণী, তাহলে সেগুলোর মধ্যে যে কোনো 3টে তোমরা আলোচনা করবে। দেখো এখানে এই যে তোমার সব দেওয়া আছে, করি, এরিটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, ইউয়াকি উপত্যকা, ক্র্যাগেন টেল, রসে মতানে, ফিয়র্ড, কর্তেজ ইস্পাত ইত্যাদি। এগুলো করি কোনটাকে বলছে, হাতল চেয়ারের মতো ভূমিরূপ বিশিষ্ট যে ভূমিটা গঠিত হয় তাকে তোমার করি বলছে। এর বৈশিষ্ট্য কী কী আছে, বৈশিষ্ট্য হচ্ছে খাড়া দেওয়াল, অর্ধবৃত্তাকার গর্ত, উটের কুঁজের মতো অংশ। আর উদাহরণ হচ্ছে তো হিমালয়, আল্পস প্রভৃতি অঞ্চলে এই করি দেখতে পাওয়া যায়। এরিটি কোনটাকে বলছে, পাশাপাশি যখন দুটো করি গঠিত হয় তখন তার মাঝখানে
মাঝখানে যে শৈলশিরা সেটিকে বলছে এরিটি। এর বৈশিষ্ট্য কি? এরিটিগুলি প্রায় ছুরির ফলার মতো, কোনো অংশে যদি ভেঙে যায় তাহলে সার্ক থেকে অন্য সার্কে যাওয়ার গিরিপথ। হ্যাঁ, আর পিরামিড চূড়া কি? যখন পাশাপাশি কতগুলো এরিটি সৃষ্টি হয় তখন মাঝখানের উঁচু অংশটিকে বলছে পিরামিড চূড়া। দেখো এই ছবিটা তুমি দিয়ে দেবে, দেখো এখানে হচ্ছে করি, এটা এরিটি, এবং সব থেকে উপর আছে পিরামিড চূড়া। এটাতে কিন্তু তিনটে হয়ে যাবে। এই তিনটে ছাড়াও তুমি এইগুলো করতে পারো, ঝুলন্ত উপত্যকা, অর্থাৎ প্রধান উপত্যকার পাশ থেকে যখন ছোট ছোট উপত্যকা এসে মিলিত হয়, হিমবাহ এসে মিলিত হয়, তখন ছোট উপত্যকাগুলো ঝুলন্ত অবস্থায় বিরাজ করে, তখন তাকে ঝুলন্ত উপত্যকা বলছে। এই ছবিটা দিতে পারো। বা ইউ আকৃতির উপত্যকা বা হিমদনি বা হিমবাহের যে উপত্যকা, সেটা তুমি দিতে পারো, এটা ইউ আকৃতির, ক্র্যাগেন্টেল। হ্যাঁ, এগুলোর মধ্যে যে কোনো তিনটে তুমি দিতে পারো। তারপর হচ্ছে বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের প্রধান তিনটি কারণ। তা দেখো বায়ুমণ্ডলের উষ্ণতার তারতম্যের কিন্তু অনেকগুলো কারণ আছে, তার মধ্যে যে কোনো তিনটে তোমাকে দিতে বলবে। প্রথম যেটা আছে সেটা হচ্ছে অক্ষাংশ। তাহলে অক্ষাংশটা কি? অক্ষাংশ তোমার নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি তাপ পায়, এবং নিরক্ষরেখা থেকে যতই মেরুর দিকে যাওয়া যায় ততই কিন্তু তাপমাত্রার পরিমাণটা কমতে থাকে, এবং এই ছবিটা কিন্তু তোমরা দিতে পারো। তারপরে উচ্চতা। উচ্চতা কি? প্রতি কিলোমিটারে তোমার টপোস্ফিয়ারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমছে। ঠিক আছে, অতএব উচ্চতা যত বাড়বে তত কিন্তু তাপমাত্রা কমে। স্থলভাগ জলভাগ। দেখো স্থলভাগ হচ্ছে যেখানে তোমার ল্যান্ড লক, সেখানে কিন্তু জলবায়ু চরমভাবাপন্ন প্রকৃতির হয়। আর যেখানে তোমার জলভাগের কাছাকাছি, সমুদ্রের কাছাকাছিতে কিন্তু জলবায়ু সমভাবাপন্ন প্রকৃতির হয়ে থাকে। ভূমির ঢাল কি? দেখো কোনো ভূমির ঢাল যদি পূর্বমুখী হয় তাহলে 12টা পর্যন্ত রোদ পাবে, পশ্চিমমুখী হলে তোমার 12টার পর থেকে সারাদিন রোদ পাবে। ঠিক আছে, তাহলে কি হবে? যেটা পশ্চিমমুখী ঢাল সেখানে কিন্তু স্কর্চিং হিটটা কিন্তু পাবে, অতএব সেখানে তোমার উষ্ণতাটা বেশি হবে। এরপর হচ্ছে বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ দেখো, যদি উষ্ণ বায়ু প্রবাহ হয় তাহলে তাপমাত্রা বাড়বে, শীতল হলে কমবে, এই তো ব্যাপার। মেঘাচ্ছন্নতাটা কি? মেঘাচ্ছন্নতাটা তোমার কি? যখনই মেঘাচ্ছন্ন থাকবে তখন কিন্তু হিটটা বাইরে বেরোতে পারবে না, একটা গুমোটভাবে সৃষ্টি হবে। এটাই এক কারণ। তার কি? অধঃক্ষেপণ। বৃষ্টিপাত হলে কিন্তু একটু তাপমাত্রা কমে। এরপর সমুদ্র স্রোত। সমুদ্র স্রোত তোমার ঠিক বায়ু প্রবাহের মতো, উষ্ণ সমুদ্র স্রোতের তাপমাত্রা বাড়ে, শীতল সমুদ্র স্রোতের তাপমাত্রা কমে। স্বাভাবিক উদ্ভিদ, অর্থাৎ গাছ যদি আমরা কেটে ফেলি তাহলে তো তাপমাত্রা বাড়বেই, অর্থাৎ স্বাভাবিক উদ্ভিদে একটা তোমার কারণ। মৃত্তিকা। মৃত্তিকার রং, ধরো কালো মাটি উত্তপ্ত হবে, সাদা মাটি বা খড়ি মাটি তোমার কম উত্তপ্ত হবে, এই সমস্ত একটা কারণ। নগরায়ন এবং শিল্পায়ন। দেখো যে সমস্ত জায়গাতে নগরায়ন শিল্পায়ন বেশি হয়েছে সেখানে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পায়। হ্যাঁ, যেমন পশ্চিমবঙ্গের আসানসোল হচ্ছে একটা হটস্পট, সব থেকে বেশি তাপমাত্রা, তার কারণ ওখানে ওটা একটা শিল্পাঞ্চল। তাহলে হয়ে গেল উষ্ণতার তারতম্য। এর মধ্যে তোমাকে তিনটে লিখতে হবে। এরপর দেখো চিত্রসহ নিরক্ষীয় নিম্নচাপ বলয় এবং ক্রান্তীয় উচ্চচাপ বলয়ের উৎপত্তি। তাহলে দেখো এই যে আমাদের টোটাল 7টি চাপ বলয় আছে, এই 7টি চাপ বলয়ের মধ্যে তোমাকে 3টি চাপ বলয় সম্পর্কে এখানে লিখতে বলেছে। একটা হচ্ছে তোমার নিরক্ষীয় নিম্নচাপ, আর তোমার হচ্ছে তোমার ওই দুটো উচ্চচাপ বলয় সম্পর্কে। তা দেখো প্রথমে নিরক্ষীয় নিম্নচাপ বলয়, এদের সৃষ্টির কারণ কি লিখবে? সূর্যরশ্মির লম্ব কিরণ, আর বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি, হ্যাঁ, আবর্তন গতি বেগ, যেহেতু এখানে সব থেকে বেশি তাই নিরক্ষীয় নিম্নচাপের সৃষ্টি হয়েছে। আর এই ছবিটা তোমাকে দিতে বলেছে, তোমাকে কিন্তু তিনটে জানতে বলেছে, একটা হচ্ছে নিরক্ষীয় নিম্নচাপ আর এই দুটো উচ্চচাপ সম্পর্কে। হ্যাঁ, এই দুটো উচ্চচাপ সম্পর্কে তোমাকে কিন্তু সবগুলোই তোমাকে আঁকতে হবে, আঁকার পরে ওই দুটো সম্পর্কে তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে দেখো নিরক্ষীয় নিম্নচাপ আমি বললাম। ক্রান্তীয় উচ্চচাপ বলয়। ক্রান্তীয় উচ্চচাপ মানে এই কর্কটীয় মকরীয়, কর্কটীয় আর মকরীয়, এই দুটো তোমাকে দিয়েছে। সরি, আমি এই দুটো বলছিলাম কিন্তু এই দুটো দিয়েছে। তাহলে কর্কটীয় মকরীয় উচ্চচাপ সৃষ্টির কারণ কি? এক হচ্ছে নিরক্ষীয় অঞ্চলের বায়ু, হ্যাঁ, এদিকে আসছে, আর মেরু অঞ্চলের বায়ু। পৃথিবী আবর্তন গতির জন্য দুই মেরু অঞ্চল থেকে যে ঠান্ডা ভারী বায়ু নিরক্ষীয় অঞ্চল থেকে প্রবাহিত হয়, তারও কিছু অংশ এই অঞ্চলে নেমে এসে ঘনত্ব বৃদ্ধি পায়। ঠিক আছে, তাহলে এই কারণগুলো কিন্তু তোমাকে লিখতে হবে। নেক্সট কি আছে দেখো, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ। দেখো যেভাবে তোমার বায়ুর উষ্ণতার তারতম্য হয় না, ঠিক একইভাবে কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টিরও কিন্তু কিছু কারণ থাকে। কি কি কারণ আছে দেখো দেখাই। প্রথম হচ্ছে তোমার বায়ু প্রবাহ। দেখো 1 নম্বর হচ্ছে বায়ু প্রবাহ। তাহলে কি? নিয়ত বায়ু প্রবাহগুলি, যেমন আয়ন, পশ্চিমা মেরু, এই তিনটে যে নিয়ত বায়ু প্রবাহ আছে, সমুদ্র ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় সমুদ্রের উপরে জলরাশি নিজের দিকে প্রবাহিত করে চালিত করে। ঠিক আছে, এইভাবে নিয়ত বায়ু প্রবাহগুলি সমুদ্র স্রোতের সৃষ্টি করে, এবং উদাহরণ দেওয়া আছে। এবার সমুদ্র জলের উষ্ণতা। দেখো জলও কিন্তু বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে, বেশি উষ্ণতা থেকে কম উষ্ণতার দিকে উষ্ণ জায়গা থেকে শীতল জায়গা দিয়ে প্রবাহিত হয়। ঠিক আছে, আমার বলতে মনে হয় কিছু ভুল হচ্ছে। শীতল স্থান থেকে উষ্ণ স্থল থেকে শীতল স্থলের দিকে প্রবাহিত হয়। ঠিক আছে, সেই ওই ধর্মকেই কাজে লাগাচ্ছে। তারপরে কি আছে? সমুদ্র জলের লবণতা। লবণতাটাও তাই, তোমার বেশি লবণতাযুক্ত অঞ্চল থেকে কম লবণতাযুক্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। পৃথিবীর আবর্তন গতি নিরক্ষীয় অঞ্চলে সব থেকে বেশি, এবং আবর্তন গতির জন্য সমুদ্র, ঠিক যেমন বায়ুর গতি বিক্ষেপ হয়, সমুদ্র স্রোতেরও গতি বিক্ষেপ হয়। এর উপকূলের আকৃতি বলছে, প্রবহমান সমুদ্র স্রোত মহাদেশের যে অংশে উপকূল অংশে প্রান্তে বাধা পায় সেখানকার গঠন আকৃতি অনুসারে তার গতিপথ পরিবর্তিত হয় এবং বিভিন্ন স্বাভাবিক
বিভক্ত হয়। এইভাবে নতুন নতুন স্রোতের সৃষ্টি হয়। বরফের গলন, তাহলে দুই মেরু সংলগ্ন সমুদ্রে বরফ গলনে যেখানে গলে যায় সেখানে জলরাশির পরিমাণ কিছুটা বৃদ্ধি পায় এবং সমুদ্র জলের লবণতা হ্রাস পায়। উভয় কারণেই এই জলরাশি কম লবণাক্ত এবং স্বল্প জলরাশি সমন্বিত অঞ্চলের দিকে ধাবিত হয়ে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্র জলের ঘনত্ব, দেখো সমুদ্রের জল কিন্তু বেশি ঘনত্বযুক্ত অঞ্চল থেকে কম ঘনত্বযুক্ত অঞ্চল দিয়ে প্রবাহিত হয়। ঋতুভেদে অর্থাৎ যখন তোমার তাপমাত্রার ডিফারেন্স হয় তখনই কিন্তু এগুলো তোমার সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। এছাড়া দেখো সামুদ্রিক শৈলশ্রেণীর উপস্থিতি, বাষ্পীভবন, বায়ুচাপের তারতম্য প্রভৃতি সমুদ্র স্রোতের প্রভাব বিস্তার করে। এগুলোর মধ্যে তোমাকে কিন্তু হ্যাঁ সবগুলোই দিয়েছে কিন্তু মোটামুটি, ঠিক আছে। তারপর দেখো এটা শেষ হলো তোমার 5 নাম্বার। এবার দেখো 5 নাম্বারের আরও দুটো প্রশ্ন তোমাকে লিখতে হবে। এখানে কিন্তু 4টে দেওয়া আছে আঞ্চলিক থেকে। দেখো প্রথমে কী আছে, দেখো ভারতের যে কোনো 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টনে জলবায়ুর প্রভাব বর্ণনা করো। তাহলে যে সমস্ত স্বাভাবিক উদ্ভিদ আছে তাদের বন্টনে যে কোনো দুটো আর কি তোমাকে এখানে লিখতে হবে। কি দিয়েছে দেখি দাঁড়াও, দুটো স্বাভাবিক উদ্ভিদ যে কোনো 2 প্রকার স্বাভাবিক উদ্ভিদের বন্টনে জলবায়ুর প্রভাব। স্বাভাবিক উদ্ভিদের বন্টনে জলবায়ুর প্রভাব, তা দেখো প্রথমে বন্টন এবং জলবায়ুর প্রভাব বৈশিষ্ট্যগুলো লিখতে হবে। তাহলে প্রথমে ক্রান্তীয় চিরহরিত অরণ্য, অনেকগুলো আছে, তার মধ্যে আমাদেরকে দুটো দিতে হবে। প্রথম কি আছে, ক্রান্তীয় চিরহরিত অরণ্যতে দেখো তোমার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল, পূর্ব হিমালয়ের পাদদেশীয় অঞ্চল, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম প্রভৃতি অঞ্চলে ক্রান্তীয় চিরহরিত অরণ্য দেখা যায়, ঠিক আছে। এর বৈশিষ্ট্যগুলি কী কী দেখো, সারা বছর তোমার আর্দ্রতা বেশি থাকে বলে গাছের পাতা একসাথে ঝরে না। এই গাছগুলি চিরসবুজ, গাছগুলি খুব কাছাকাছি জন্মায়। অরণ্যের ভূমি সারা বছর স্যাঁতস্যাঁতে থাকে। গাছগুলি ঘন সন্নিবিষ্টভাবে থাকে বলে সূর্যের আলো অনেক সময় মাটি পর্যন্ত পৌঁছায় না। গাছগুলি খুব লম্বা, ডালপালাযুক্ত হয়। এগুলো তোমার বৈশিষ্ট্য। আর প্রধান উদ্ভিদ কি, তোমার শিশু, জর্ডন, তুন, গোলাপ কাঠ প্রভৃতি, ঠিক আছে। তোমাকে দুটো করতে হবে, এইটা করতে পারো। আর আরেকটা ধরো, এটা ক্রান্তীয় পর্ণমোচী, এর আঞ্চলিক বন্টন কী কী আছে। ভারতের সবচেয়ে বেশি স্থান জুড়ে রয়েছে এই জাতীয় অরণ্য। মোট অরণ্যের 27% হলো আর্দ্র পর্ণমোচী এবং 29% হলো শুষ্ক পর্ণমোচী অরণ্য। অসম সমভূমি, পশ্চিমবঙ্গের সমগ্র সমভূমি এবং মালভূমি অঞ্চল, ছোটনাগপুর মালভূমি, উড়িষ্যা, বিহার, পশ্চিমঘাট পর্বতের পূর্ব ঢাল, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তামিলনাড়ু, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ প্রভৃতিতে বনভূমি রয়েছে। বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে, আর তোমার ব্যবহার এবং গাছগুলির নাম। এভাবে তোমার দুটো দিতে হবে। টোটাল আছে কটা, টোটাল আছে তোমার 5টা। ক্রান্তীয় মরু উদ্ভিদ আছে, মরু উদ্ভিদের বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো। এটা কিন্তু খুবই সহজ, এখানে তোমার অনেক নিচ পর্যন্ত চলে যায়। হ্যাঁ, পার্বত্য উদ্ভিদ আছে, ম্যানগ্রোভ অরণ্য আছে, ম্যানগ্রোভ অরণ্যের উদ্ভিদ টিকা হিসেবে আসে, ম্যানগ্রোভ অরণ্যটাকে তোমরা করতে পারো। এদের মেন তোমার বৈশিষ্ট্য হচ্ছে শ্বাসমূল, ঠেসমূল দেখতে পাওয়া যায়, ঠিক আছে। সুন্দরী, গরান, গেমা প্রভৃতি হচ্ছে এর উদাহরণ। তাহলে এটা গেল তোমার স্বাভাবিক উদ্ভিদ বন্টনে জলবায়ুর প্রভাব বর্ণনা করা। এরপর দেখো ভারতে কফি চাষের অনুকূল পরিবেশ। তা দেখো যে কোনো চাষের অনুকূল পরিবেশকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে প্রাকৃতিক, একটা অপ্রাকৃতিক। প্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার ভূপ্রকৃতিক জলবায়ু মৃত্তিকা, আর অপ্রাকৃতিকের মধ্যে পড়ছে তোমার শ্রমিক, পরিবহন, মূলধন, বাজার। এবার কফির ক্ষেত্রে দেখো নিউমেরিক্যাল ডাটা কী হবে। জলবায়ুর ক্ষেত্রে কী আছে, এখানে উষ্ণতা প্রয়োজন 20 থেকে 25 সেন্টিমিটার, বৃষ্টিপাত হয় 150 থেকে 250 সেন্টিমিটার। আর কি ছায়া, কফি চারা গাছগুলিকে প্রখর সূর্যরশ্মি থেকে বাঁচানোর জন্য বাগিচার মধ্যে ছায়া প্রদানকারী গাছ, কলা, ভুট্টা প্রভৃতি কিন্তু বড় গাছে রোপণ করার প্রয়োজন হয়। ঠিক যেমন চায়ের মতো, চায়েও কিন্তু এরকম প্রয়োজন হয়। মৃত্তিকা কি, লাভা সদৃশ উর্বর মাটি, লাল দোআঁশ মাটি কফি চাষের উপযোগী। আর ভূমির প্রকৃতি কি, ঢালু উচ্চভূমি, বিশেষত পর্বতের পাদদেশে কফি গাছ ভালো হয়। দক্ষিণ ভারতের দক্ষিণ কর্ণাটক, পার্বত্য অন্ধ্রপ্রদেশ, উত্তর কেরলের পার্বত্য অঞ্চল এবং তামিলনাড়ুর উত্তরাংশে প্রচুর কফি উৎপন্ন হয়। অর্থনৈতিক পরিবেশের মধ্যে প্রথমে শ্রমিক দরকার হয়। গাছ লাগানো, পরিচর্যা, কফি তোলা, ভাজা, কফি ফল গুঁড়ো করা প্রভৃতি কাজের জন্য প্রচুর দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। আর অন্যান্য কি, কফি বাগিচা ফসল, তাই উন্নত পরিচালন ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন হয়। এর ফলে এর সঙ্গে বাগিচার মধ্যে কফি গাছ লাগানো থেকে শুরু করে কফি প্রস্তুতি এবং তাতে বাক্সজাত করে বিদেশে রপ্তানি উপযোগী করে তোলার মতো সব ধরনের ব্যবস্থা রাখতে হয়। এছাড়া উন্নত পরিবহন ব্যবস্থা, প্রচুর মূলধনের প্রয়োজন হয়। তাহলে এটা হচ্ছে তোমার কফি চাষের অনুকূল পরিবেশ। এরপরে কি আছে, পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণ কি। দেখো পশ্চিম ভারতে যে ব্ল্যাক সয়েল আছে না, সেই ব্ল্যাক সয়েলে কার্পাস চাষ উন্নত বেশি ভালো হয়, যার জন্য এখানে তোমার কার্পাস বয়ন শিল্পটাও বেশি উন্নতি লাভ করেছে। যদিও এটা ফুটলুজ প্রকৃতির ইন্ডাস্ট্রি, শুধু এটাই কারণ নয়, আরও অনেক আছে, আমি তোমাদের দেখাই। দেখো ভারতের পশ্চিমাঞ্চলে বা পশ্চিম ভারতে কৃষ্ণ মৃত্তিকা অঞ্চলে বিশেষত মহারাষ্ট্র, মুম্বাই, পুনে, নাগপুর, সোলাপুর, আকোলা এবং জলগাঁও এবং গুজরাটের আমেদাবাদ, সুরাত, ভাদোদরা,
রাজকোট প্রভৃতি স্থানে অসংখ্য কার্পাস বন শিল্পকেন্দ্র গড়ে উঠেছে। দেশের পশ্চিম অঞ্চলে কার্পাস বন শিল্পের কেন্দ্র হলে কারণগুলি হলো, এবার দেখো এখানে ছবিটা দেখো, এটা পশ্চিম ভারতে কিন্তু বেশি পরিমাণে তোমার বেশি হচ্ছে। তাহলে প্রথম কি, শ্রেষ্ঠ তুলো উৎপাদক অঞ্চল। প্রথমেই কিন্তু বললাম এটা কি কৃষ্ণ মৃত্তিকাযুক্ত যে অঞ্চলটা রয়েছে এখানে সব থেকে ভালো তোমার কার্পাস চাষ হয়। তারপরে আর্দ্র জলবায়ু, সমুদ্রের উপকূলবর্তী অঞ্চলে আর্দ্র জলবায়ু, এটা সুতো উৎপাদনের ক্ষেত্রে খুবই উপযুক্ত। সুলভ বিদ্যুৎ শক্তি, অর্থাৎ যে জলবিদ্যুৎ কেন্দ্রগুলো রয়েছে, বন্দরের সান্নিধ্য, দেখো এখানে মুম্বাই, কান্ডালা, জওহরলাল নেহরু এবং অন্যান্য বন্দরগুলো রয়েছে। উন্নত পরিবহন ব্যবস্থা, অর্থাৎ তোমার রেলপথ এবং NH 47, 48, 64, 160 প্রভৃতি জাতীয় সড়ক রয়েছে। আর অন্যান্যের মধ্যে আছে পর্যাপ্ত মূলধন বিনিয়োগ, সুলভ শ্রমিক, শিল্প বিকাশের উপযুক্ত পরিকাঠামো এবং বিপুল চাহিদা। এই সমস্ত কারণে কিন্তু পশ্চিম ভারতে তোমার কার্পাস বহন শিল্প বেশি উন্নতি লাভ করছে। এটা হচ্ছে ভারতে জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। তাহলে দেখো জনসংখ্যা কোথায় বৃদ্ধি পায়, যেখানে তোমার সুবিধা বেশি থাকে, মানুষ বসবাস করে সেই সমস্ত জায়গাতে। তাহলে জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি কী কী আছে, তাহলে দেখো প্রথমেই জনসংখ্যার বন্টনের তারতম্যের কারণ আলোচনা করো। দেখো প্রথম প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে ভূপ্রকৃতি। তাহলে ভূপ্রকৃতি দেখো সমতল ভূমি অঞ্চলে চাষবাসের সুবিধার জন্য মানুষ থাকে, পার্বত্য অঞ্চলে পর্যটন শিল্পের জন্য থাকে কিন্তু কম থাকে, মালভূমি অঞ্চলে তোমার খনিজের প্রাপ্তির জন্য তোমার জনবসতি গড়ে ওঠে। জলবায়ু, তাহলে দেখো জলবায়ু যেখানে উন্নত হয় সেখানেও মানুষ তোমার বসবাস করতে ভালোবাসে। নদ নদী থেকে তোমার চাষবাস এই সমস্ত কাজ যখন ভালো হয়, জল নিকাশি, জলবিদ্যুৎ উৎপাদন, জলপথে পরিবহন, পানীয় জল সরবরাহ, মৎস্য চাষ প্রভৃতির সুবিধা পাওয়া যায়। মৃত্তিকা যেখানে ভালো মৃত্তিকা হয়, চাষবাসের উপর বেশ করে মানুষ বসবাস করে। অরণ্যের কাঠ, অরণ্যের মধু, ঘি এইসবের উপর বেশ করে যে সমস্ত তোমার শিল্প হয়ে থাকে তার উপরে তোমার মানুষ জীবিকা নির্বাহ করে। খনিজ সম্পদ, ওই যে মৃত্তিকা অনুভব হলো দাক্ষিণাত্য এবং ছোটনাগপুর মালভূমি অঞ্চলে খনিজ সম্পদ উত্তোলনকে কেন্দ্র করে ঘনবসতি দেখা যায়। অপ্রাকৃতিক পরিবেশের মধ্যে কি, প্রথমে পরিবহন ব্যবস্থা, যেখানে পরিবহন ব্যবস্থা উন্নত সেখানেও কিন্তু জনবসতি গড়ে ওঠে ভালো। শিল্প এবং শিল্পাঞ্চল, খনিজ সম্পদের উপর বেশ করে শিল্পাঞ্চল গড়ে ওঠে। এবং অন্যান্য কারণের মধ্যে কী আছে, পর্যটন কেন্দ্র, যোগাযোগ, স্বাস্থ্য কেন্দ্র যেমন ভেলোর, সীমান্তবর্তী শহর যেমন শিলিগুড়ি, ঐতিহাসিক স্থান যেমন লখনৌ, আগ্রা, শিক্ষাক্ষেত্র যেমন কোটা, ধর্মস্থান যেমন আজমির, সামরিক শহর যেমন গোয়ালিয়র প্রভৃতি উল্লেখযোগ্য। এছাড়া বলছে রাজনৈতিক অস্থিরতা তোমার এবং অস্থায়ী পরিব্রাজন প্রভৃতি কারণেও কিন্তু কোনো কোনো স্থানে জনঘনত্ব স্থায়ী এবং সাময়িকভাবে বেড়ে বা কমে যায়। তাহলে এটা হলো তোমার জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। তাহলে তোমাদের এখানে ওই বড় প্রশ্ন শেষ হলো। এবারে আসছে তোমাদের ম্যাপ পয়েন্টিং। ম্যাপ পয়েন্টিংটা কিন্তু দেখো খুবই ভালো, তার কারণ খুব অল্প সময়ে তোমরা 10 নাম্বার এখানে পেয়ে যেতে পারো। 10টা করতে হয়, 10টার জন্য 10 নাম্বার খুবই সহজে পেয়ে যাবে, বেশি খাটতেও হয় না। আমি তোমাদের কতগুলো দিয়ে দেবো শেষে, যে এইগুলো করলে পরে তোমাদের সুবিধা হবে, তাহলে সেটা ফলো করো, তাহলে আরও ভালো হবে। তাহলে প্রথমে কী আছে, শিবালিক পর্বত। তাহলে শিবালিক পর্বত দেখো, এটাকে অনেক সময় ঘুরিয়ে শিবালিক হিমালয় বলে, একই জিনিস। এইখান থেকে এই তোমার নেপালের এই পর্যন্ত এরকম করে দেখাবে, এটা হচ্ছে তোমার শিবালিক পর্বত বা শিবালিক হিমালয়। 2 নম্বর কী আছে, কোঙ্কন উপকূল। দেখো কোঙ্কন উপকূল হচ্ছে এই জায়গাটা, এটা কোঙ্কন উপকূল, এটা করমণ্ডল উপকূল, এটা মালাবার উপকূল, এটা উত্তর সরকার উপকূল। ঠিক আছে, 4টে উপকূল আছে। তাহলে কোঙ্কন উপকূলটা হচ্ছে এই জায়গাতে, 2 নাম্বার লিখে দেবে কোঙ্কন উপকূল। 3 নাম্বার কী আছে, লুনি নদী। দেখো অন্তর্বাহিনী নদী, ভারতের লুনি নদী এরকম জায়গাতে এসে মিশছে, এইখান থেকে ওই আরাবল্লী পর্বতের প্যারাডি এখান থেকে এসে পড়ে এরকম জায়গাতে এসে মিশছে, এটা হচ্ছে লুনি নদী। এখানে লিখবে তোমার 3 নাম্বার। ঠিক আছে, তারপরে 4 নাম্বার কী আছে, একটি বৃষ্টিচ্ছায় অঞ্চল শিলং। দেখো এরকম জায়গাতে আছে, মেঘালয়ের এরকম জায়গাতে আছে শিলং, এখানে লিখবে 4 নাম্বার। তারপরে কি আছে, 5 নাম্বার আছে কি, একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, ওই মেঘালয় ওইখানটাই হবে, যেখানে বেশি বৃষ্টিপাত হয় সেখানে ল্যাটেরাইট মৃত্তিকা সৃষ্টি হয়। তাহলে এই জায়গাটা এরকম করে লম্বা করে দিয়ে এরকম করে শেডিং করে দিয়েছে, দেখো এরকম করে দেখে এখানে লিখবে ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল মেঘালয়, এটা হচ্ছে তোমার 5 নাম্বার। তারপরে দেখো 6 নাম্বার কী আছে, একটি কার্পাস উৎপাদক অঞ্চল। এই যে দাক্ষিণাত্যের মালভূমি, যে এই অংশটা পুরোটাই, হ্যাঁ, তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা, এই যে এই জায়গাটা পুরোটাই হচ্ছে কার্পাস উৎপাদক অঞ্চল, এখানে লিখবে 6। পারো তো এখানে কর্ণাটক, কেরালা এগুলো লিখে দিতে পারো। তারপরে দেখো কী আছে, একটি ভারতের বৃহত্তম, 7 নাম্বার হচ্ছে ভারতের বৃহত্তম বৈদ্যুতিক রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র চিত্তরঞ্জন লোকোমোটিভ, যেটা পশ্চিমবঙ্গে অবস্থিত। দেখো ঠিক এখানে আমাদের আসানসোল আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম দিকে এরকম জায়গাতে আছে তোমার চিত্তরঞ্জন লোকোমোটিভ, ইন্ডিয়াস লার্জেস্ট রেল ইঞ্জিন ফ্যাক্টরি। ঠিক আছে, এখানে দেখো 7 নাম্বার। ঠিক আছে, তারপর দেখো কি আছে,
ভারতের একটি অতি বিরল জনঘনত্বযুক্ত অঞ্চল, হ্যাঁ, এটা হচ্ছে অরুণাচল প্রদেশ। দেখো ভারতের পূর্ব প্রান্তে একেবারে পূর্বে চায়নার বর্ডার বরাবর এইরকম জায়গাতে আছে, ঠিক আছে, এইটুকু অংশ এটা হচ্ছে তোমার অরুণাচল প্রদেশ। এই দেখো এখানে লিখবে অরুণাচল প্রদেশ সর্বনিম্ন জনঘনত্বযুক্ত অঞ্চল, এখানে লিখবে 8, ঠিক আছে। তারপরে কি আছে, ভারতের শুল্কমুক্ত বন্দর মুম্বাই। এই দেখো এখানে মুম্বাই বন্দর আমরা প্রত্যেকে জানি, এখানে লিখবে মুম্বাই পোর্ট ভারতের শুল্কমুক্ত বন্দর, শুল্কমুক্ত বন্দর, এটা আছে তোমার 9 নাম্বার, তাই তো। হ্যাঁ, তারপর আছে চণ্ডীগড়। চণ্ডীগড় কোথায়? দিল্লির উপরের অংশে। এই দেখো এখানে যে এই যে গলাটা আছে এটা ঠিক এই সোজাতে এরকম জায়গা আছে চণ্ডীগড়। চণ্ডীগড় আছে তোমার 10 নাম্বার, ঠিক আছে। তাহলে দেখো সবগুলো আমি তোমাদের সঙ্গে আলোচনা করলাম, ব্ল্যাক পয়েন্টিং থেকে শুরু করে ছোট প্রশ্ন বড় প্রশ্ন। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যখনই আমি ভিডিও দেবো তখনই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তর দিতে। তাহলে এত দূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।